এবার দেখো এখানে কতগুলো আমি ডেফিনেশন তোমাদের বলবো। শ্রুতিগোচর শব্দ বলছে যে শব্দ কোনো শব্দ কোনো শব্দ উৎসের কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হলে সেই উৎস থেকে উৎপন্ন শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে। অর্থাৎ কোনো উৎস থেকে উৎপন্ন শব্দের কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হলে সেই শব্দ আমরা শুনতে পাই বা হিউম্যান বিইংস মানুষ শুনতে পায়, সেই রকম শব্দকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। এর কম্পাঙ্ক কি বলছে? 20 থেকে 20,000 বারের মধ্যে হবে। সেকেন্ডে 20 থেকে 20,000, তার মানে কম্পাঙ্ক হবে 20 থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড বা হার্জ। ঠিক একইভাবে শ্রবণেতর শব্দ বা শব্দেতর শব্দ, শব্দেতর শব্দ কোনো উৎস থেকে উৎপন্ন শব্দের কম্পন সেকেন্ডে 20 বারের কম হলে সেটাকে বলা হয় থাকে শ্রবণেতর বা শব্দেতর। বানানটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, শব্দেতর বা শ্রবণেতর শব্দ। কম্পাঙ্ক 20 হার্জের কম। এই শব্দ মানুষ কিন্তু শুনতে পায় না, বিড়াল কুকুর এই সমস্ত শব্দ কিন্তু শুনতে পায়। ঠিক এই কারণে দেখবে মশা যখন ওড়ে তার শব্দ কিন্তু আমরা শুনতে পাই, কিন্তু কানের কাছে যখন আমরা পাখা নিয়ে হাওয়া খাই হাত পাকাতে তার শব্দ কিন্তু শুনতে পাই না। তার কারণ মশার ডানার কম্পন 20 থেকে 20,000 বারের মধ্যে হয়ে থাকে সেকেন্ডে, তার ফলে তার থেকে উৎপন্ন শব্দ শ্রুতিগোচর শব্দ, সেই শব্দ আমরা শুনতে পাই। কিন্তু হাত পাকার কম্পন প্রতি সেকেন্ডে 20 বারের কম হয়ে থাকে, সেই জন্য সেই শব্দ আমরা কিন্তু শুনতে পাই না। কুকুর বিড়াল শুনতে পায়, সেই জন্য দেখবে কুকুর যখন কোনো ধীরস্থিরভাবে শুয়ে থাকে তার পাশ দিয়ে কেউ যদি খুব সন্তর্পণেও হেঁটে যায়, খুব সামান্য কম্পনও হয়ে থাকে, তাহলে সে কিন্তু সহজেই ধরে ফেলে। কুকুর এবং বিড়াল মনে হবে কুকুরটা ঘুমিয়ে আছে, তুমি মারতে যাবে, তোমার পায়ের মানে খুব ধীরে ধীরে পা ফেলে গেলেও সে দেখবে তুমি তার কাছে পৌঁছানোর আগেই সে শুনতে পেয়ে ছুটে উঠে দিয়ে ছুট, অর্থাৎ তুমি তাকে মারতে পারলে না। এবার যেটা বলছে দেখো শ্রবণোত্তর শব্দ বা আল্ট্রাসোনিক সাউন্ড কোনো উৎস থেকে উৎপন্ন শব্দের কম্পন সেকেন্ডে 20 বারের বেশি হলে তখন সেই শব্দকে বলা হয় শব্দোত্তর শব্দ। আমি একটা ডেফিনেশান বলে দিয়েছি, বাকি ডেফিনেশান কিন্তু বলিনি। প্রত্যেকটা ডেফিনেশান তোমাকে বলতে হবে এবং সেগুলো তোমাদের লিখতে হবে। একটা মুখস্থ করলে তো বাকি মুখস্থ অটোমেটিকভাবেই হয়ে যাচ্ছে। এর কম্পাঙ্ক কত? 20,000 হার্জের বেশি। মানুষ কিন্তু এই শব্দ শুনতে পায় না। বাদুড়, তিমি মানে এই জাতীয় প্রাণী এরা কিন্তু এই সমস্ত শব্দ শুনতে পায়। এই যে আল্ট্রাসনিক সাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফি কাকে বলে বা সুপারসনিক সাউন্ড কাকে বলে, এতে কোন প্রকারের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? শব্দোত্তর শব্দ আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয়। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে একটা আধুনিক যন্ত্র বা যেখানে যে যন্ত্রের সাহায্যে আল্ট্রাসোনোগ্রাফিক সাউন্ড উৎপন্ন করা হয়, সেই উৎপন্ন শব্দ আমাদের শরীরের বিশেষ করে তোমার কিডনি, লিভার, প্যানক্রিয়াস এই সমস্ত অঙ্গের কোনো বিকৃতি বা কোনো সমস্যা আছে কি না জানতে এটা ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে? মানে আমাদের শরীরে যে অঙ্গে এইগুলো অবস্থান করছে, কিডনি, লিভার, অগ্নাশয়, প্লীহা, এইগুলো সেই অঙ্গে আল্ট্রাসনিক সাউন্ডটাকে দেওয়া হয়। এই আল্ট্রাসনিক বা শব্দোত্তর শব্দ দিলে ওই সমস্ত অঙ্গ দ্বারা শব্দ প্রতিফলিত হয়ে কম্পিউটার মনিটরে ওই সমস্ত অঙ্গের একটা ছবি ফুটিয়ে তোলে এবং সেই ছবি দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমাদের শরীরে কোথাও কোনো সমস্যা, বিশেষ করে ওই সমস্ত অঙ্গে কোনো সমস্যা হয়েছে কিনা, যেটা চিকিৎসা শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সিস্টেম বা এই যে পদ্ধতি, এটাকে বলছে আল্ট্রাসোনোগ্রাফি। আর এখানে শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয়ে থাকে। জীবাণুনাশক বা ব্যাকটেরিয়ার উপর ক্রিয়া। শ্রবণোত্তর বা শব্দোত্তর শব্দকে কাজে লাগিয়ে তরলের মধ্যে জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাসকে ধ্বংস করে। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে দুধকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়ে থাকে। বাদুড় বা তিমির গতিপথ নিয়ন্ত্রণ, যেটাকে আমরা ইকোলোকেশন বলি। বাদুড় যখন ওড়ে তার মুখ থেকে 20,000 হার্জ থেকে 75,000 হার্জ কম্পাঙ্কের শ্রবণোত্তর বা শব্দোত্তর শব্দ উৎপন্ন করে। এবার এই শব্দ উৎপন্ন করার সময় দূরবর্তী কোনো বাধা বা শিকারের থেকে প্রতিফলিত হয়ে
বাদুড়ের কানে পৌঁছায় এবং সে তা অনুধাবন করতে পারে। তার ফলে সে বুঝতে পারে যে ওখানে কোনো বাধা বা শিকার আছে কি না, সেই হিসাবে সে নিজেকে সতর্ক করতে পারে বা শিকার ধরতে পারে। এই যে পদ্ধতি, এটাকেই বলছে ইকো লোকেশন। যেমন ঠিক একই পদ্ধতিতে তিমি তার মুখ থেকে এইভাবে সে আল্ট্রাসনিক সাউন্ড বা শব্দোত্তর শব্দ উৎপন্ন করে, সেই শব্দ শিকারের কাছে গিয়ে পৌঁছায়, সেখান থেকে প্রতিফলিত হয়ে পুনরায় যখন তিমি মাছের কানে এসে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে তা থেকে শব্দটা তার শিকারটা কত দূরে আছে এবং সেই অনুযায়ী সে শিকার ধরতে পারে বা শিকার ধরার মতো পরিবেশ সে তৈরি করে নিতে পারে। এটাকেও কিন্তু আমরা ইকোলোকেশনই বলতে পারি। নেক্সট আমরা চলে যাব সোনার। সোনারের ফুল ফর্ম সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটা কি করা হয়? এটা বলছে যে একটা জাহাজের তলদেশে, মানে যে জাহাজটা জলে ধরো নিমজ্জিত অবস্থায় আছে, সেই একেবারে যেখানে জাহাজটা কি বলবো জলতলকে স্পর্শ করেছে, ঠিক সেই অংশে একটা আল্ট্রাসোনোগ্রাফিক সাউন্ড সৃষ্টি করা হয়। সেই আল্ট্রাসোনোগ্রাফি বা শব্দোত্তর শব্দ, এখন আমরা আগে পড়েছিলাম শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে, সেখানে কিন্তু শব্দোত্তর শব্দ নয়, যে কোনো শব্দ প্রয়োগ করেই করা যেতে পারে। কিন্তু সোনার সিস্টেমে তোমার আল্ট্রাসোনোগ্রাফিক শব্দ বা শব্দোত্তর শব্দ ব্যবহার করেই কিন্তু সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়ে থাকে। শুধু সমুদ্রের গভীরতা কেন, সমুদ্রের মাঝে কোথাও কোনো পাহাড় আছে কিনা, বা সাবমেরিন আছে কিনা, বা মাছের কোনো ঝাঁক আছে কিনা, সেটা জানতেও কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিক সাউন্ড বা সুপারসনিক সাউন্ড এখানে ব্যবহার করা হয়ে থাকে। কীরকম? বা শব্দ, যেটাকে বাংলা যদি বলা হয় শব্দোত্তর শব্দ ব্যবহার করা থাকে। তাহলে এখানে একটা শব্দের প্রেরক যন্ত্র থাকে, যে প্রেরক যন্ত্র থেকে তোমার শব্দোত্তর শব্দ উৎপন্ন করা হয়। মানে জলের নিচে কোথাও বাধা থাকলে সেই বাধা থেকে শব্দ প্রতিফলিত হয়ে আবার গ্রাহক যন্ত্রে এসে প্রবেশ করে। গ্রাহক যন্ত্রে প্রবেশ করা, তাহলে উৎপন্ন শব্দ এবং প্রতিফলিত হয়ে ফিরে আসার মধ্যে যে সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধানটা কিন্তু আমরা ওই গ্রাহক যন্ত্র এবং প্রেরক যন্ত্রের সাহায্যে নির্ণয় করে নিতে পারি। এখন যদি ধরে নেওয়া হয় যে সেই শব্দের সময়ের জন্য হচ্ছে টি এবং জলে শব্দের বেগ যদি ভি হয়ে থাকে, তাহলে প্রেরক যন্ত্র থেকে শুরু করে এ থেকে বি বিন্দু, বি বিন্দু থেকে তোমার এই সি বিন্দুতে পৌঁছাতে তার সময় লাগবে কিন্তু টি সেকেন্ড, এবং বেগ হচ্ছে ভি। তাহলে এবি প্লাস বিসি আমরা বলতে পারি ভি ইন্টু টি। এবার যদি আমরা এখান থেকে ভি হলে, তাহলে জলের শব্দের বেগ হচ্ছে তোমার টি, ভি হলো শব্দের বেগ, এটি সময় উৎপন্ন শব্দের এবং প্রতিধ্বনি শোনার জন্য শব্দ এবং প্রয়োজনীয় সময়, তাহলে উচ্চতা হয়ে যাচ্ছে আমার এইচ। এবার এখানে বলছে দেখো, যদি আমরা এই প্রেরক যন্ত্র এইখানে থাকতো, তাহলে সেখান থেকে উৎপন্ন শব্দ এখানে গেল, আবার প্রেরক যন্ত্রে এইখানে ফিরে আসলো, তাহলে সেক্ষেত্রে তার মোট অতিক্রান্ত দূরত্ব তো ভিটি, তাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে যেতে এবং আসতে মোট যে সময় লেগেছে, তাহলে যাওয়া আসার জন্য তাহলে দূরত্ব অতিক্রম করেছে, সে যাওয়া আসার সময় লেগেছে টি, তাহলে ভিটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমাদের এখানে ওই কোনো বস্তুর, কোনো জলের নিচে কোনো বস্তু বা গভীরতায় কোনো বস্তু আছে কিনা, বা মাছের ঝাঁক আছে কিনা, বা পাহাড় আছে কিনা, বা কোনো সাবমেরিন ওখানে ডুবে গেছে কিনা, বা কোনো জাহাজে ধ্বংসবশেষ পড়ে আছে কিনা, সেটা জানতে আমরা এই পদ্ধতিকে বা সোনার সিস্টেম পদ্ধতিকে কাজে লাগাতে পারি। এবার বলছে দেখো, সুর কাকে বলে? একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। যেমন সুরশলাকার শব্দ, সুরশলাকা থেকে সর্বদা একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন হয়। স্বর কাকে বলে? যে সুরযুক্ত শব্দে একাধিক কম্পাঙ্কের শব্দ মিশে থাকে তাকে স্বর বলে। যেমন বেহালার শব্দ, হারমোনিয়ামের শব্দ, ত্রাণপুরার শব্দ, তবলার শব্দ, একাধিক কম্পাঙ্কের শব্দ মিশে থাকলে, একাধিক কম্পাঙ্কের সুর মিশে থাকলে তখন সেটাকে বলা হয় তাকে স্বর। এবার বলছে এইচডব্লিউ, সুর ও স্বরের মধ্যে পার্থক্য কী? একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হচ্ছে সুর, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট সুরের সমন্বয়ে যে উৎপন্ন শব্দ তাকে বলা হচ্ছে স্বর। এখন সুর কিভাবে উৎপন্ন হয়? কোনো সনকের সরল দোলগতির ফলে একটিমাত্র
অংশে সরল দোলগতির ফলে তোমার সুর উৎপন্ন হয়। এবার শনকের একাধিক অংশের একাধিক সরল দোলগতির ফলে স্বর উৎপন্ন হয়। দুটো পার্থক্য আমরা অনায়াসেই লিখতে পারছি। নেক্সট যেটা আমরা চলে যাব মূল সুর। বলছে কোনো স্বরে, এখানে কিন্তু দন্তেশ্বয়ে বয়ে ওটা লিখতে হবে, কোনো স্বরে উপস্থিত বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট সুরের মধ্যে যে সুরটির কম্পাঙ্ক সব থেকে কম তাকে মূল সুর বলে। এবার উপসুর, স্বরের মধ্যে উপস্থিত মূল সুর ব্যতীত অন্যান্য যে সুরগুলি থাকে তাদেরকে বলা হচ্ছে উপসুর। সমমেল, স্বরের মধ্যে উপস্থিত যেসব সুরের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক তাদেরকে বলা হচ্ছে সমমেল। অষ্টক নয়, তাদেরকে বলা হবে সমমেল। আর অষ্টক কাকে বলছে? কোনো সুরের কম্পাঙ্ক অন্য একটি সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে প্রথম সুরটিকে দ্বিতীয় সুরের অষ্টক বলা হবে। যেমন ধরো, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি। একটি স্বরের মধ্যে 256, 512, 1020, 12800 হার্জ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হচ্ছে বা সুর থাকছে। তাহলে মূল সুর কী হবে? সব থেকে যেটা কম কম্পাঙ্ক বিশিষ্ট, তাহলে 256 হার্জ। উপসুর, মূল সুরটা বাদ দিয়ে বাকি যা পড়ে আছে 512, 1020, 12800 হার্জ, দেখো সব কটা এখানে লিখেছি। তাহলে সমমেল কাকে বলছে? তাহলে যে সকল উপসুরের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক বা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যাই কিছু হতে পারে। তাহলে দেখো 256 তার দ্বিগুণ হচ্ছে 512, তাহলে 512 হচ্ছে উপসুর, সমমেল। আর তার সাথে তোমার 1020 এটাও কিন্তু তোমার 5 গুণিতক। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 256 দ্বিগুণ 5 গুণ। আমি আগেই বলেছিলাম যে সমমেল মানে সেই সমস্ত উপসুরকেই বলা হবে যারা মূল সুরের সরল গুণিতক হবে। ঠিক একইভাবে অষ্টক, 512 হলো 256 অষ্টক, কারণ 512 দ্বিগুণ 256 দ্বিগুণ হচ্ছে 512। মূল সুরের মধ্যে উপস্থিত তোমার কোনো যে কোনো কম্পাঙ্কে যেটা একে অপরের দ্বিগুণ হবে, তাহলে 256 ছিল, তার দ্বিগুণ হচ্ছে 512, তাহলে 512টাকে বলা হবে 256 অষ্টক। এরপরে একটা প্রশ্ন এখানে আছে, দেখো, সেটা হচ্ছে যে সব সমমেলই উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়। সব সমমেলই উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়। এটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। সব সমমেলই উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়। আমরা উপসুর মানে কি জানি? এখানে একটা আমরা এইরকম এক্সাম্পল নিয়ে নেব। তুমি তোমার মতো এরকম এক্সাম্পলই ধরো 100, 150, 200, 300, 350 এইরকম একটা কম্পাঙ্ক বিশিষ্ট তোমার স্বর উৎপন্ন হচ্ছে। তাহলে এইটাকে বাদ দিলে বাকি যে কটা পড়ে আছে সব কটাই হচ্ছে উপসুর, কিন্তু সমমেল তাদেরকে বলা হবে যেটা মূল সুরের সরল গুণিতক। তাহলে এখানে 200, 300 এরা হচ্ছে কিন্তু সমমেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সমমেল মানেই উপসুর, কিন্তু সব উপসুর কিন্তু সমমেল নয়। এরকম একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়ে দেব।